আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড এনিকে দেখতে পাই। তার পিছনে একটা লোক পড়েছিল, সে ড্রাঙ্ক ছিল আর এনিও ড্রাঙ্ক ছিল। এনি বাঁচার জন্য একটা রুমে চলে যায় আর ওইখানে আমাদের এই ড্রামার মেন লিড জিং বসেছিল। সে ড্রিঙ্ক করছিল। জিং তার কাছে গিয়ে বলে, আমার নানাই কি তোমাকে পাঠিয়েছে আর আমাকে তোমার সাথে বিয়ে করতে হবে। এনি কিছু বুঝতে পারতো এর আগেই জিং তাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয় আর তার সঙ্গে রোম্যান্স করে তারা নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন যখন এনির ঘুম ভাঙে, সে জিনকে ওই রুমের মধ্যে দেখতে পায় না। তখনই ওইখানে পুলিশ এসে এনিকে ধরে ওইখান থেকে নিয়ে যায়। আর ওই রাত্রের লোকটাই পুলিশ নিয়ে এসেছিল, যাকে মিং হায়ার করেছিল। এনির দাদা যখন এই ব্যাপারটা জানতে পারে, এনিকে পুলিশ থেকে ছাড়িয়ে আনে। তখন এনি নীল ডাউন হয়ে তার দাদার কাছে ক্ষমা চাইতে লাগে। এনি স্টেপমা বলতে লাগে তাকে ক্ষমা করার কোনোই দরকার নেই, জানি না যে সে রাতে কার সাথে ছিল, তাই তাড়াতাড়ি করে তাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দিন। এটা শুনে দাদা রেগে যায় আর ওনাকে চুপ করিয়ে বলে, আমি এনির বিয়ে অনেক বড় ঘরের মধ্যে দিব আর এখন সে পড়ালেখা কমপ্লিট করার জন্য অ্যাব্রোডে যাবে। এনি এটা শুনে তার দাদার হাত ধরে বলে, দাদা আমি এইখানে থেকে পড়ালেখা করতে চাই। কিন্তু দাদা তার একটা কথাও শুনে না আর বলে, তোমাকে তো অ্যাব্রোডে যেতেই হবে। এনি অ্যাব্রোডে যেতে চাইছিল না, তাই সে রাতে বাসা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার ছোট বোন মিং তাকে দেখে ফেলে। মিং ভাবতে লাগে যে সে জীবিত থাকলে আমার দাদা আমাকে কিছুই দিবে না, কারণ সে এই ফ্যামিলির বড় মেয়ে। এর জন্য মিং তাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে আর সে মনে করতে লাগে সে মারা গেছে। এজন্য সে ওইখান থেকে চলে যায়। তারপরে আমরা 6 বছর পরের সিন দেখতে পাই, যেখানে এনি জীবিত ছিল আর সে নিজের হাতে সোয়েটার তৈরি করে বিক্রি করছিল। এনির সাথে তার মেয়েও ছিল, যার নাম কিং আর তার বয়স 5 বছর। ওইখান দিয়ে জিন যাচ্ছিল, তাকে যাওয়ার সময় কিং দেখে ফেলে। কিং বলে, মা দেখুন বাবা এখান দিয়ে যাচ্ছে। দুঃখিত, আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করা। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, কিস্টার, আন্ডারনোভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড সামিয়া2 ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সামিয়া2 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $130 পর্যন্ত পান। আমি বলিনি আপনারা এই সাইডে ইনভেস্ট করুন, আর যদি করতে চান নিজ দায়িত্বে করুন। কিম সব হ্যান্ডসাম ছেলেদেরকেই তার বাবা বানিয়ে নিত, কারণ সে অনেক সুন্দর ছিল, তাই তার মনে হতো যে তার বাবাও সুন্দর হবে। এমনি ভাবে আমার তো তার বাবার ফেস মনেই নেই, তাহলে সে কিভাবেই বা চিনতে পারলো। কিম গিয়ে একটা লোকের গাড়ির জানালার মধ্যে নক করতে লাগে। যখন ওই লোকটা জানালা খুলে, তারা দুজন তাকে দেখে ভয় পেয়ে যায়। ওই লোকটা অনেক বেশি আগলে ছিল। তখন কিম তার মায়ের থেকে ক্ষমা চায়। আর আমি যেই বাবাকে দেখেছিলাম এটা না। তারা দুজন কথা বলছিল, তখনই জিনের গাড়ি ওইখান দিয়ে চলে যায়। রাত্রে কিমের জ্বর ওঠে, তাকে নিয়ে এমনি তাড়াতাড়ি করে হসপিটালে যায়। ডক্টর কিমকে নিয়ে ভিতরে যায়। জিনও ওই হসপিটালে তার দাদাকে দেখতে আসে। দাদা 6 বছর যাবৎ কোমাতে আছে। এনি অনেক ভয় পেয়েছিল, তাই তার জিনের সাথে ধাক্কা লাগে আর তার থেকে ক্ষমা চেয়ে ওইখান থেকে চলে যায়। জিনও তাকে কিছু বলে না আর তাকে দেখছিল যে এই মেয়েটা এত বেশি চিন্তিত যে সে তার জুতাও পরেনি। জিন তার দাদার সাথে দেখা করতে চায়, তখন ডক্টর বলে, আপনার দাদার 6 বছর পরে জ্ঞান ফিরেছে আর গ্র্যান্ড ফিরার সাথে সাথে উনি আপনার সাথে দেখা করতে চাই। জিন তার দাদাকে ঠিক করার জন্য ডক্টরকে ধন্যবাদ বলে আর তার দাদার সঙ্গে দেখা করার জন্য ভিতরে যায়। দাদা তাকে দেখেই বলতে লাগে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি শ্যান ফ্যামিলির বড় মেয়ের সঙ্গে বিয়ে করো, এইটা আমার আদেশ। এটা শুনে জিন ভাবতে লাগে, 6 বছর আগেও দাদা আমার বিয়ে শ্যান ফ্যামিলির মেয়ের সাথেই ঠিক করেছিল আর সে ওই দিনে হোটেলে আমার সাথে দেখা করতে এসেছিল আর আমি তাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়েছিলাম। জিন এইগুলোকে ভাবছিল, তখনই তার
দাদা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ডাক্তার এনিকে বলে বাচ্চাকে 24 ঘন্টা হসপিটালে রাখতে হবে, এই জন্য আপনি আপনার জন্য রেস্ট রুম বুক করে নিন যাতে আপনি রেস্ট নিতে পারেন। এটা বলেই ডক্টর ওইখান থেকে চলে যায়। এনির কাছে এত বেশি টাকা ছিল না যে সে রেস্ট রুম বুক করতে পারবে, তাই সে হলে বসে সময় কাটাতে লাগে। তখনই জিন তাকে দেখে আর তার এমন অবস্থা দেখে তার উপরে দয়া হতে লাগে। এনি ঠান্ডায় কাঁপছিল, তাই জিন তার জ্যাকেটটা তাকে পরিয়ে দেয় আর বলে অসুস্থ যেই হোক তোমাকে তোমার খেয়াল রাখতে হবে, আর তুমিও যদি অসুস্থ হয়ে যাও তাহলে রোগীকে কে দেখবে। এনি তাকে ধন্যবাদ বলে তার থেকে তার অ্যাড্রেসটা চায় আর বলে কালকে আমি এই কোটটাকে ধুয়ে আপনাকে দিয়ে দিব। জিন বলে এটার কোনো দরকার নেই, তুমি এটাকে তোমার কাছেই রেখে দিও। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে বলে আমি শ্যান ফ্যামিলির বড় মেয়ের সাথে বিয়ে করতে চাই, এই জন্য কালকে তুমি তার সাথে ডেট ফিক্স করো। যত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে তত তাড়াতাড়ি আমার দাদা ঠিক হবে। পরের দিন জিস্টাস আর এনিকে জিজ্ঞাসা করে মা আপনি এটা কার জ্যাকেট পরে আছে। এটা শুনে এনি ওই কোটটাকে দেখতে লাগে, তখনই সে ওইটার থেকে একটা বিস কার্ড পায়। এটা দেখে সে অবাক হয়ে যায় কারণ এটা লু ফ্যামিলির বসের কার্ড ছিল। এটা দেখে সে কল করে আর জানতে পারে যে ওই নাম্বারটা অ্যাসিস্ট্যান্টের। এনি বলে আমি প্রেসিডেন্টকে তার কাপড় ফিরিয়ে দিতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে কালকে প্রেসিডেন্ট একটা হোটেলে থাকবে, আপনি ওইখানে প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারেন। এটা শুনে এনি খুশি হয়ে যায় আর পরের দিন তার মেয়েকে নিয়ে ওই হোটেলে যায়। সে কিমকে একটা চেয়ারে বসিয়ে মেনু দিয়ে বলে তোমার যেটা পছন্দ তুমি ওইটাই অর্ডার করো, ততক্ষণে আমি এই জ্যাকেটটাকে দিয়ে আসি। এটা বলে এনি ওইখান থেকে চলে যায়, কিন্তু গার্ডরা তাকে ভিতরে যেতে দেয় না আর বলে স্যার এখন ডেটে আছে। তখনই এনি তার স্টেপ সিস্টার মিংকে দেখতে পায় আর ভাবে প্রেসিডেন্ট লু অন্য কোনো মেয়েকে পায়নি, তাকেই ডেট করতে হবে। তাকে দেখে তার মুড নষ্ট হয়ে যায় আর সে গার্ডের কাছে কোট আর টাকা দেয় আর বলে তোমরা নিজেরাই ধুয়ে নিও। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। সে যখন কিমের কাছে আসে তখন সে দেখতে পায় যে কিম ওইখানে নেই। এটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ওয়েটার বলে চিন্তা করার দরকার নেই, আপনার মেয়ে হাত ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছে। এটা শুনে এমি রিল্যাক্স হয়ে যায়। অন্যদিকে কিম গান গেয়ে তার হাত ছিল, তখনই ওইখানে জিং আসে আর তাকে দেখে ভাবতে লাগে এটা তো ওই হ্যান্ডসাম ছেলেটাই যাকে আমি কালকে দেখেছিলাম আর তার চেহারা অনেকটাই আমার সাথে মিলে। আর সে তাকে হাই বলে আর বলে আঙ্কেল আপনার কতটা বাচ্চা আছে। জিং বলে আমার কোনো বাচ্চা নেই, কিন্তু তুমি অনেক কিউট, আর তোমার নাম আর তোমার বাবা কোথায়। কিম বলে আমার কোনো বাবা নেই, এজন্যই আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, আপনি কি আমার বন্ধু হবেন। আপনি আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিন, আমি চাই যে রাতের ডিনারটা আপনি আমাদের সাথে করুন, নাম্বার দিলেই আমি আপনাকে ইনভাইট করতে পারবো। জিং বলে অবশ্যই, আর সে তার পার্সোনাল নাম্বার দেয় আর তাড়াতাড়ি করে তুমি আমাকে ইনভাইট করো, আমি এটার জন্য অপেক্ষা করব, আর তোমার যদি কোনোদিনও কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারো। এটা বলেই সে মিং এর কাছে চলে যায় আর তাকে বিয়ের কন্ট্যাক্ট দিয়ে বলে এর আগে কি তোমার কারোর সাথে সম্পর্ক ছিল বা কেউ তোমাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়েছিল। এটা শুনে মিং হেসে বলে না আমার তো কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আর সে ভাবতে লাগে কেউ কেনই বা তার রিলেশনশিপের ব্যাপারে বলবে, আমি যদি তাকে বলি যে আমার ছেলের সাথে সম্পর্ক ছিল তাহলে সে থেকে চলে যাবে। জিন বলে তুমি কি ভাবতে লেগেছ, একবার এই এগ্রিমেন্টটাকে পড়ে নাও, আমি শুধু 1 বছরের জন্য তোমাকে কন্ট্যাক্ট বিয়ে করতে চাই আর তোমাকে সব অধিকার দিব যেগুলোকে মিসেস লুকে দেওয়ার কথা ছিল, আর তোমাকে 100 মিলিয়ন টাকা দিব। 100 মিলিয়নের কথা শুনে মিং অনেক বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে ওই কন্ট্যাক্টে সই করে দেয়। জিন ভাবে আমি আমার দাদার শেষ ইচ্ছা পূরণ করেছি আর এখন আমাকে ওই মেয়েটাকে খুঁজতে হবে যার সাথে আমি 6 বছর আগে নাইট স্পেন্ড করেছিলাম। এইগুলো ভাবার পরই সে মিংকে বলে পরের সপ্তাহে আমি তোমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাব, এই জন্য তুমি এখন এখান থেকে যাও। এটা শুনে মিং অনেক বেশি খুশি হয়ে যায় আর সে যখন ওইখান থেকে যেতে লাগে তখনই সে অ্যানিকে দেখতে পায়। তাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে সে জীবিত কিভাবে বাঁচলো। আর সে অ্যানির কাছে গিয়ে বলে তুমি কি এখনো মারা যাওনি, জীবিত আছো। এনিও তার উত্তরে বলে তোমার মতো খারাপ মেয়ে যদি জীবিত থাকতে পারে তাহলে আমি কেন মরব। তারা দুজন ঝগড়া করছিল তখনই এখানে জিন এসে পড়ে, তাকে দেখে চিনে যায় আর তার কাছে গিয়ে বলতে লাগে এটা আমার মা, উনি অনেক বেশি ভালো আর আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন। এনি গিয়ে কিমকে সরায় আর বলে অপরিচিত লোকেদের সাথে এইভাবে কথা বলা উচিত না, আর তুমি কি তাকে চিনো। জিং তখন এনিকে জিজ্ঞাসা করে কিমের বাবা। এটা শুনে এনি ভাবতে লাগে তার বিয়ে তো মিং এর সাথে হবে আর তারা দুজন একসঙ্গে হয়ে আমাদেরকে বুলি করার প্ল্যানিং করছে না তো। আর বলে আপনি জেনে কি করবেন যে তার বাবা কে। এটা বলেই সে কিমকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এনিকে দেখে ভাবছিল যে তাকে আমার অনেক চেনা পরিচিত মনে হয়। অন্যদিকে মিং বাসায় গিয়ে তার মাকে এই সবকিছুর ব্যাপারে বলে দেয় আর তার সাথে একটা মেয়ে ছিল, মনে হচ্ছিল যে তার বয়স 5 বছর। আর মিং যতটা পারছিল তার মাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল যাতে তার মা এনির নামে উল্টাপাল্টা কথা দাদাকে বলতে পারে। স্টেপ
গিয়ে দাদাকে এসব কিছু বলে, কিন্তু দাদা কোনো রিয়েকশনই দেয় না। আর এনিকে তাড়াতাড়ি করে বাসায় আনার জন্য তার আঙ্কেলকে এনির কাছে পাঠায়। এনি তো তার আঙ্কেলকে এখানে দেখে অবাক হয়ে যায় আর বলে, আপনার লোকেশন কে দিয়েছে? আঙ্কেল বলে, তোমার দাদা গত 6 বছর যাবত তোমার জন্য অনেক বেশি চিন্তিত ছিল, আর তুমি একবারও ওনার সঙ্গে দেখা করতে চাওনি, এই জন্যই উনি তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। এনি বলে, ঠিক আছে, আমিও ওনার কথা অনেক বেশি মনে করেছি। এটা বলে সে দাদার সাথে দেখা করার জন্য চলেছে। দাদা বলে, গত বছর যাবত আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, কিন্তু তুমি একবারও আমার যোগাযোগ করার কেন চেষ্টা করোনি? মিং বলে, দাদা কিভাবেই বা সে আপনার সাথে দেখা করতে আসবে? সে তো একটা রাস্তার লোকের সঙ্গে তার মুখটাকে কালো করিয়ে ফেলেছিল। এনি বলে, তোমার ফালতু কথা বলা বন্ধ করো। দাদাও মিংকে বকা দিতে লাগে, সে এতদিন পরে বাসায় এসেছে, তুমি এইসব ফালতু কথা কেন তুলছো? মিং বলে, সে ওই লোকের সঙ্গে নাইট স্পেন্ড করেনি, তার বাচ্চাকেও জন্ম দিয়েছে। এটা শুনে দাদা অনেক বেশি অবাক হয়ে যায়। এটা শুনে এনির বাবা রেগে তাকে থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস কিভাবে হলো ওই লোকের বাচ্চা জন্ম দেয়া? এনি বলে, আমার বাচ্চার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না, আর যদি আপনি আমার বাচ্চার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনার মিং মেয়ে তো এমনই। এটা শুনে স্টেপ মা রেগে তাকে থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমার হাজবেন্ডের সাথে কথা বলা? তোমার যদি এই কথাগুলো এত বেশি খারাপ লাগছে তাহলে তুমি বলো যে তোমার বাচ্চার বাবা। তুমি যদি তার নাম না জানো তাহলে তোমার মেয়ে তো অবৈধই হবে। এসব কিছু দেখে দাদা বলে, অনেক হয়েছে, আর বাচ্চা নিষ্পাপ, আর এইসব কিছুর ব্যাপারে এনিকে তোমরা কিছুই বলবে না। আর উনি এনিকে ওনার কাছে রাখে। এনি ওনার কাছে গিয়ে বস। এনি বলে, দাদা আমার আবারও ফিরে আসা একদমই উচিত হয়নি। দাদা বলে, তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই, আমি তোমার বাচ্চার অনেক ভালোভাবে খেয়াল রাখ। এটা শুনে বাবা রেগে যায় আর বলে, একটু পরেই মিস্টার জিন আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসবে, আর উনি যদি জানতে পারে যে আমাদের ফ্যামিলির মেয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে রেখেছে যে বিয়ের আগেই সে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, উনি আমাদের ব্যাপারে কি ভাববে? আর উনি মিংয়ের সঙ্গেও তো বিয়েটাকে ভেঙে দিবে, আর শ্যান ফ্যামিলি তো অনেক বেশি ইনসাল্ট হবে। এসব কিছু দেখে মিং বলে, দাদা আপনাকে চিন্তা করার দরকার নেই, আপনার প্রথম নাতনি আপনাকে অনেক ইনসাল্ট করেছে, কিন্তু আমি এমন কিছুই হতে দিব না, আমি অনেক ভালো মেয়ে। এসব কিছু দেখে অ্যানি বলে, আমি চাই না আপনার আরো ইনসাল্ট হোক, এই জন্য আমি এইখান থেকে যাচ্ছি। ওইখান থেকে যেহেতু তখন ওইখানে জিন আসে, আর সে এনিকে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে লাগে, সে যদি শ্যান ফ্যামিলির মেয়ে হয়ে থাকে তাহলে এটা আমার জন্য অনেক বেশি ভালো। আমি মিং এর জায়গায় তাকে বিয়ে করে নিই, কারণ আমার তাকে অনেক বেশি কিউট লাগে। জিন কিছু জিজ্ঞাসা করতো এর আগেই মিং বলে, সে আমাদের কাজের মেয়ের মেয়ে। এটা শুনে এনি অবাক হয়ে যায়। বাবা দাদাকে বলে, কিছু বলার দরকার নেই, প্রথমে আমাদেরকে ফ্যামিলির রেপুটেশন সেভ করতে হবে। এটা শুনে দাদা আর কিছুই বলে না। জিনও এটা শুনে ভাবতে লাগে যে সে কাজের মেয়ের মেয়ে কিবা হতে পারে। মিং বলে, তুমি আমাদের ফ্যামিলির কাজের মেয়ে, তাই গিয়ে কিচেনে গিয়ে কাজ করো। এনি ভাবে, আমি এই ফ্যামিলির রিয়েল মেয়ে, কিন্তু আমি নিজের কারণে নিজের ফ্যামিলির রেপুটেশন খারাপ করতে চাই না। এটা ভেবেই সে বলে, ঠিক আছে, আর কিচেনে কাজ করার জন্য চলে যায়। জিং মিং এর সঙ্গে বিয়ে করার জন্য অনেকগুলো গিফট আনে, এগুলোকে দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখন এনি মেয়েদের সাথে সবার জন্য খাবার নিয়ে আসে। মিং মেয়েটকে ইশারা করে আর মেয়েট এনিকে পা দিয়ে ফেলে দেয়, আর তার হাতের স্যুপটা গিয়ে জিনের গায়ে পড়ে। তার জন্য জিনের ড্রেস খারাপ হয়ে যায়, আর এটার সুযোগ নিয়ে মিং তাকে কথা শোনাতে লাগে। আর তার বাবা তাকে মেরে বলে, তুমি এত বেশি খারাপ কিভাবেই বা হয়ে গেলে যে তুমি একটা খাবারও পরিবেশন করতে পারো না? তার সাথে এত খারাপ আচরণ দেখে জিনের খারাপ লাগে, আর সে এনিকে উঠিয়ে বলে, তুমি ঠিক আছো তো? এনি বলে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন যে আমি আপনার কাপড় খারাপ করে দিয়েছি, এটার বদলে আমি আপনাকে আমার হাত দিয়ে তৈরি করা সোয়েটার দিতে পারি। মিং বলে, জিং ব্র্যান্ডেড কাপড় পরে, আর উনি কি তোমার হাতে তৈরি করা সোয়েটার পরবে না? জিং বলে, তোমার সোয়েটার আমাকে দিও, আমি এটাকে পরতে চাই। এটা শুনে মিং অনেক বেশি জেলাস হয়ে যায়। এনি যখনই বাসায় যায় তখনই তার ছেলে বলে, বাড়ির মালিক বলেছে যে তাড়াতাড়ি ভাড়া পরিশোধ না করলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। তখনই আমরা জানতে পারি এনি একটানা 3টা বাচ্চাকে জন্ম দিয়েছিল। অন্যদিকে আমরা জিনকে দেখি, সে তার ফ্রেন্ড শ্যাংয়ের সাথে একটা ক্লাবে বসেছিল। শ্যান বলে, আমি তোমাকে এতগুলো মেয়ের সাথে দেখা করিয়েছি, সবাইকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। জিন বলে, আমি তোমাকে আগেই বলেছি যে আমার কোনো মেয়ের উপরেই কোনো ইন্টারেস্ট। ফ্রেন্ড বলে, জানি না যে ওই মেয়েটার মাঝে কি আছে যে তুমি এত বছর যাবত তাকে খুঁজছো, আমি যদি একবার তার সঙ্গে দেখা করতে পারতাম। জিন বলে, আমার তো নিজেরই তার চেহারা মনে নেই, তাহলে আমি তোমাকে কিভাবেই বা
দেখাবো। ফ্রেন্ড এটা শুনে অবাক হয়ে যায় আর বলে যাকে তুমি দেখোনি তাকে এত বছর যাবত খুঁজছো। জিন বলে আমি ওই সময় নেশাগ্রস্ত ছিলাম, কিন্তু আমি তাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়েছিলাম আর ওইটার ধারাই আমি তাকে খুঁজিনি। তখনই এখানে এনির এন্ট্রি হয়। এনির কাছে টাকার কমতি ছিল, তাই সে ক্লাবে পোল ডান্স করছিল। তাকে দেখে জিন অবাক হয়ে যায় আর ভাবে সে এইখানে কি করছে। জিন এটা শুনে বলে তুমি যদি তার বাচ্চার স্টেপফাদার হতে চাও তাহলে কি ট্রাই করতে পারো। এটা শুনে ফ্রেন্ড কষ্ট পায়। ডান্স শেষ হওয়ার পরে ওইখানের একটা খারাপ লোক এনির সঙ্গে বেদতমিজি করছিল, তার সাথে নাইট স্পেন্ড করার জন্য অফার দিচ্ছিল। এটা শুনে এনি রেগে যায় আর তার মুখের মধ্যে ড্রিঙ্ক ফেলে দেয়। তখন ওই লোকটা অনেক বেশি রেগে যায়। তখন জিং এসে ওই লোকটাকে লাথি মেরে সরায়। জিংকে দেখে ওই লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায় আর নিজেকেই নিজে থাপ্পড় মেরে জিং এর কাছে ক্ষমা চায়। জিং তখন এনিকে নিয়ে বাইরে আসে আর তাকে তার কোটটা পরিয়ে দেয়। এনির মনে পড়ে যে সে তার মোবাইলটাকে ভিতরে রেখে এসে, তাই সে তাড়াতাড়ি ভিতরে যেতে লাগে। জিন এটা দেখে রেগে যায় আর বলে তুমি কি একটু আগের সিন ভুলে গেছো যে তুমি আবারও ভিতরে যাচ্ছ এসব ঘটানোর জন্য? তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি টাকা দেওয়ার জন্য তৈরি আছি। এটা শুনে এনি রেগে যায় আর বলে আপনি নিজেকে কি ভাবেন? আপনি তো নিজেই টাকা দিয়ে আমাকে নিচু করছেন। এটা বলেই সে তার জ্যাকেটটাকে ফেলে ওইখান থেকে যেতে লাগে। সিং তখন রেগে তাকে গাড়ির মধ্যে বসায়। এনি বলে আপনি আমার পিছনে কেন পড়ে আছেন? আপনাকে তো জিং এর পিছনে যাওয়া দরকার, আর সেই আপনার ফিয়ন্সি। সিং বলে তোমার মেয়ে অনেক বেশি ছোট আর তুমি এত ডেঞ্জারাস জায়গার মধ্যে কাজ করো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার মেয়ের কি হবে? এনি বলে আমি এর থেকেও খারাপ লাইফ কাটিয়েছি। আমি অনেক ছোট বয়সে প্রেগনেন্ট হয়ে যাই আর আমি আমার বাচ্চাগুলোকে নিজে জন্ম দিয়েছি। এজন্য আমি কলেজে যেতে পারিনি আর এখন আমি একজন ভালো মা হতে পারছি না। এইসব কিছু শুনে আপনার নিশ্চয়ই আমার প্রতি দয়া হচ্ছে, কিন্তু আমি আজ পর্যন্ত কারো দয়ার জিনিসপত্র নেইনি আর আমার আপনার সাহায্যের কোনোই দরকার নেই। এটা বলেই এনি ওইখান থেকে চলে যায়। পরের দিন সকালে এনির 3 জন বাচ্চা তাকে জাগাচ্ছিল কারণ তারা স্কুলে যাবে। এনির অবস্থা আজকে অনেক বেশি খারাপ ছিল, এই জন্য সে তাদেরকে বোঝায় আজকে তোমরা নিজেদের মতো চলে যাও, আজকের মায়ের অবস্থা ঠিক নেই। তোমরা যখন স্কুল থেকে আসবে তখন মা সুস্থ হয়ে যাবে। বাচ্চারাও বলে মা আপনি ওষুধ সঠিক সময় নিয়ে নিয়েন। এটা বলেই তারাও ওইখান থেকে চলে যায়। কিং চালাক ছিল, তাই সে জিনকে মেসেজ করে বলে আমাকে সাহায্য করুন। তার মেসেজ দেখে জিন ভয় পেয়ে যায় আর ভাবে কিং সমস্যার মধ্যে আছে, তাই সে তাকে বাঁচানোর জন্য চলে যায়। সে যখন বাসার মধ্যে ঢুকে সে কিমকে ওইখানে দেখতে পায় না, কিন্তু সে অ্যানিকে দেখতে পায় আর তার প্রচন্ড জ্বর ছিল। সে পানি চাইছিল, তখন জিন তাড়াতাড়ি করে তাকে পানি দেয় আর সে তাকে টিস্যু পেপার দেয়। তখন সে তার নাক পরিষ্কার করে। জিন ভাবে নাক পরিষ্কার করার সময় তাকে কত বেশি ভালো লাগে। এনি তাকে দেখে জিজ্ঞাসা করতে লাগে আপনি এখানে কিভাবে এসেছেন? জিন তখন তাকে চেক করে আর দেখে তার হাই ফিভার। এটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এনি তার ঠান্ডা হাতগুলো অনেক বেশি ভালো লাগছিল। এর জন্য সে তার হাতটাকে ফেসের মধ্যে লাগাতে লাগে। জিন ভাবে জ্বরের কারণে তার মাথা হয়তো নষ্ট হয়ে গেছে, তার ফিভার আরো বেশি বেড়ে যাক এর আগেই আমাকে তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালের নাম শুনে এনি বলে আমার কাছে এত বেশি টাকা নেই, তাই আমি হসপিটাল যাব না। এটা বলেই সে ঘুমিয়ে পড়ে। জিং তখন তার ডক্টর ফ্রেন্ডকে কল করে জ্বরের ওষুধ কি কি এগুলো জিজ্ঞাসা করে। তখন ফ্রেন্ড তাকে নিয়ে মজা করতে লাগে। জিন বলে এটা মজা করার সময় না, তুমি যদি আমাকে মেডিসিনের নাম না বলো তাহলে আমি ওইখানে এসে তোমাকে মেরে মেরে অসুস্থ করে দিই। এটা শুনে তার ফ্রেন্ডটা তাড়াতাড়ি করে মেডিসিনের নাম বলে দেয় আর জিন তাড়াতাড়ি করে এই মেডিসিন গুলো নিয়ে আসে আর এনিকে জাগিয়ে তাকে ওই মেডিসিন গুলোকে খাওয়ানোর চেষ্টা করছিল। এনি জ্বরের কারণে অজ্ঞান অবস্থায় ছিল। জিন তাকে দেখে ভাবে সে তো বাচ্চাদের সাথে থাকতে থাকতে নিজেও একটা বাচ্চা হয়ে গেছে। জিন বলে এখন তুমি আমাকে দোষ দিতে পারবে না, আমাকে তোমাকে এই মেডিসিন গুলো খাওয়াতেই হবে। আর সে তাকে মাউথ টু মাউথ মেডিসিন খাইয়ে দেয়। তখন তার এমন ফিল হতে লাগে যে সে এনিকে আগেও একবার কিস করেছে। একটু পরে ওইখানে বাসার মালিক আসে। জিন ওনাকে দেখে বলে আপনি এভাবেই কিভাবে অন্য কারো বাসার মধ্যে আসতে পারেন? মালিক বলে আপনি কি এনির হাজবেন্ড? আমার তো বিশ্বাসই হচ্ছে না এনির হাজবেন্ড এত বেশি হ্যান্ডসাম, আর আমি এই বাসার মালিক। এনি অনেকদিন যাবত আমাকে রেন্ট দেয়নি, তাই আমি তাকে এখান থেকে বের করে দিতে এসেছি। জিন বলে আপনাকে এখানে নাটক করার দরকার নেই, আর আপনি বলুন যে আপনি কত টাকা ভাড়া পাবেন। মালিক সব টাকাগুলো বলে দেয়। জিন তখন তাকে পেমেন্ট করে দেয় আর অ্যাডভান্সের কিছু মাসের ভাড়াও দিয়ে দিয়েছিল। মালিক তার টাকা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এনি বলে আপনাকে এসব কিছু করার কোনোই দরকার নেই। মালিক বলে তোমার হাজবেন্ড অনেক বেশি হ্যান্ডসাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা তোমার হাজবেন্ড। এনি বলে আপনি নিশ্চয়ই ভুল ভাবছেন, উনি
উনি আমার হাজবেন্ড না। মালিক বলে আমি বুঝতে পেরেছি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। ওনার যাওয়ার পরে জিন বলে আমি তোমার বাসার 1 লাখ টাকার রেন্ট দিয়েছি। এনি বলে আপনি পাগল হয়ে যাননি তো? আর আপনি অ্যাডভান্স দিয়ে এই বাসার রেন্ট কেন দিয়েছেন? জিন বলে একে তো আমি তোমার সাহায্য করেছি, আর উল্টো তুমি আমাকে কথা শোনাচ্ছ। আজকে তোমার কারণে আমি 3টা মিটিং ক্যান্সেল করেছি। এটার জন্য আমার 10 মিলিয়ন টাকার লোকসান হয়েছে। আমি তোমার উপরে বেশি লোন দিতে চাই না, কিন্তু 2 লাখ টাকা আমাকে দিতে হবে। এটা শুনে এনি অবাক হয়ে যায় আর বলে আমার কাছে এত টাকা কোথায় থেকে আসবে? আর আমি তো আপনাকে আমার সাহায্য করার জন্য ডাকিনি, আপনি নিজেই এসে আমার সাহায্য করছেন। এটা দেখে জিন হেসে তার মোবাইলটা দেখায়, যেটার মধ্যে কিনের মেসেজ ছিল। এটা দেখে এনি অবাক হয়ে ভাবে এটা আমার মেয়ে কি করলো। জিন বলে আমি একটা দয়ালু মানুষ, আমি এসে তোমার সাহায্য করেছি। তোমার মনে হয় না তোমাকেও এটার জন্য রিপে করা উচিত? এটা রিপে করতে চাইলে তুমি তোমার মেয়েকে নিয়ে আমার বাসার মধ্যে আসতে পারো। এটা শুনে সে ভাবতে লাগে সে কিমকে নিয়ে তার বাসা পরিষ্কার করাবে না তো। আর বলে আমার মেয়ে তো অনেক বেশি ছোট, আপনি তাকে দিয়ে এমন কাজ কিভাবেই বা করাতে পারেন? জিন বলে তুমি একটু বেশি ভাবতে লেগেছ, আমি তোমার কথা বলছি। তোমাকে আমার বাসায় এসে হেডের খেয়াল রাখতে হবে। সে এইটা শুনে বলে আচ্ছা তাহলে কি আপনার দাদার খেয়াল রাখবো? জিন বলে আমি আমার বাসার হেড, আর তোমাকে আমারই খেয়াল রাখতে হবে। এনি বলে ঠিক আছে, আমি এই কাজ করার জন্য তৈরি, কিন্তু এর আগে আমি আপনাকে কিছু দিতে চাই। আর সে নিজের হাত দিয়ে তৈরি করা সোয়েটার দেখায়। আর আমি তো আপনাকে বলেছিলাম যে আমি নিজে তৈরি করে একটা সোয়েটার দিব, কিন্তু এটা আপনার গায়ে লাগবে কি না এটা জানি না। এটা শুনে জিন তার কাপড় খুলে। এনি তাকে দেখে ভাবে সে কতটা হট। জিন তার ফেসের মধ্যে শার্ট মেরে বলে আমাকে দেখা বন্ধ করো। জিন বলে তুমি আমার সাইজে কিভাবে বানালে? এনি তার হাতে সোয়েটার দেখে ভাবে এটা তার উপরে কত বেশি ভালো লাগছে। জিন তার কাছে গিয়ে বলে তুমি আমার পারফেক্ট সাইজ কিভাবে বানালে? এনি বলে আমিও জানি না, আমি বানিয়ে ফেলেছি। আর যদি আপনার আমার সোয়েটারটা ভালো না লাগে তাহলে আমি আপনাকে কিনে দিব। জিন বলে এমন ব্যাপার না, আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে, তুমি কি আমার জন্য আরেকটা বানিয়ে দিবে? এনি বলে এটা পসিবল না, আর আমি শুধু ছোট বাচ্চাদের জন্য সোয়েটার বানাই। এটা শুনে জিন বলে আমি শুধু আমার ব্যাপারে বলেছি। এনি বলে আপনি আপনার জায়গায় থাকুন, আর আমি বলেছি না আমি শুধু ছোট বাচ্চাদের জন্যই বানাই। এটা শুনে জিন বলে আমি বলেছি না এখন থেকে তুমি শুধু আমার জন্যই তৈরি করবে? এটা দেখে এনি আরো বেশি রেগে যায় আর বলে আমি কেন আপনার অর্ডারগুলোকে ফলো করব? আমি আপনাকে ছাড়া সবার জন্যই সোয়েটার বানাবো। তখনই এখানে কিম আসে, তাকে দেখে জিন খুশি হয়ে কোলে উঠিয়ে নেয়। তখনই এনির 2জন বাচ্চাও এসে পড়ে। এর দেখে জিন অবাক হয়ে ভাবতে লাগে যে এই 2জন বাচ্চা কার? বাচ্চারা এনিকে মা বলছিল। এটা দেখে জিন জিজ্ঞাসা করে এই 2জন বাচ্চাও কি তোমার? এনি বলে হ্যাঁ। এটা শুনে জিন অনেক বেশি অবাক হয়ে যায়, এদের বাবা কত মহান, 3টা বাচ্চা জন্ম দিয়ে মারা গেছে। কিম বলে মা আপনার ঠোঁটের মধ্যে এত সোয়েলিং কেন? এটা শুনে এনি তাড়াতাড়ি করে তার ঠোঁটটাকে দেখতে লাগে। জিন ভয় পেয়ে ভাবতে লাগে মুখ দিয়ে মেডিসিন খাওয়ানোর কারণেই এমনটা হয়েছে। এনি যখন ভালোভাবে তার ঠোঁটগুলোকে দেখছিল তখনই তার মনে পড়ে যায় যে জিনের কারণেই তার সাথে এমনটা হয়েছে। এটা দেখে এনি অনেক বেশি রেগে যায়। জিন কথাটাকে ঘুরিয়ে বলে এটা 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এনি তাকে কথা শোনানোর জন্য এগিয়ে আসে। জিন বলে এখন এটা সঠিক সময় না, কারণ বাচ্চারা আছে। এনি তখন তাকে তার কাপড়গুলোকে দিয়ে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দেয়। তখনই তার ফ্রেন্ড তাকে কল করে পার্টিতে আসতে বলে। এনি ভাবে আমি তাকে তার জন্মদিনে কি গিফট দিব। তখন এনি ওই রিংটাকে পার করে, যে রিংটা 6 বছর আগে জিন তাকে পরিয়েছিল। এটা দেখে তার বাচ্চারা বলতে লাগে আপনি তো আমাদেরকে বলেছিলেন যে এই রিংটা আপনাকে বাবা গিফট করেছে। এনি ভাবে এই রিংটাকে আমি আমার কাছে রেখেই বা কি করব, এখনো তো ওই পার্সনটাকে আমি পাইনি। আর এনি বাচ্চাদেরকে বলে তোমাদেরকে চিন্তা করার দরকার নেই, তোমাদের বাবা যদি আমার কাছে আসে তাহলে উনি এমন অনেকগুলো রিং দিবে। এখন আমাকে এটা হানিকে গিফট করা অনেক বেশি জরুরি, কারণ আমার কাছে কিছুই নেই। তারপরে সে তার ফ্রেন্ডের বার্থডে যায়, যেখানে হানি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে এনির বাচ্চাদের জন্য কিছু গিফট দেয়। এনি বলে এসব কিছু দেওয়ার কি দরকার ছিল। তখনই মিং তার বাবা মার সাথে আসে, আর মিং এর বাবা মাকে হানির বাবা মাই ইনভাইট করেছিল। তারা অনেক দামি দামি গিফট নিয়ে এসেছিল। এইগুলো দেখে হানির মা বলে এগুলো আনার কি দরকার ছিল। মিং এর মা বলে কারণ আমার মেয়ে লু ফ্যামিলির বউ হবে। এটা শুনে তো ওইখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই এনির কাছে জিন কল করে। জিন বলে মনে হচ্ছে তুমি আমার রিপে করতে ভুলে গিয়েছো, এই জন্যই তুমি এখনো আমার বাসার মধ্যে আসোনি। এনি বলে আমি কিছুই ভুলিনি, আর আমি তো শুধু আমার ফ্রেন্ডের বাসার মধ্যে এসেছি। বলে ঠিক আছে, এখনই আমি তোমাকে পিক করার জন্য আসছি। এটা বলেই সে কলটাকে রেখে দেয়। এনি ভাবে আমার সিস্টার তো এইখানেই আছে, সে যদি আমাকে জিনের সাথে দেখে যায় না যে সে কি করবে। তখনই এখানে হানি আসে আর বলে তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো। এনি তখন তাকে ওই ডায়মন্ড রিংটা দিয়ে বলে এটা তোমার বার্থডে গিফট
গিফট দেখে মিং বলে তোমার কাছে এতগুলো টাকা কোথায় থেকে এসেছে যে তুমি তাকে গিফট দিচ্ছ? এখন বুঝেছি এটা নকল, আর তুমি তো কম দামি জিনিস দিতেই পারো। হানি বলে দামি হোক আর কম দামি এটাতে কি বা আসে যায়, আর আমার এই গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে। সিস্টার তার হাত থেকে রিং নিয়ে বলে এটা নকল, আর এনিকে নিয়ে মজা করতে লাগে। এনি বলে তুমি ভালোভাবে দেখো এই রিংটা রিয়েল। হানি যখন ওইটাকে নিয়ে দেখে তখন সে অবাক হয়ে যায় আর বলে এটা রেয়ার ডায়মন্ড রিং, আর আমি তোমার থেকে এটা নিতে পারবো না। স্টেপ সিস্টার বলে তুমি কি ফালতু কথা বলছো? যে নিজে পুরনো কাপড় পরে ঘোরাঘুরি করে তার কাছে এত দামি রিং কোথায় থেকে আসবে? হানি বলে তুমি হয়তো পাগল, আর এটা ফ্রান্সের রানীর শেষ রিং ছিল, যেটা 6 বছর আগে নিলামিতে 250 মিলিয়ন টাকা দিয়ে বিক্রি করা হয়। এটা শুনে এনিও অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু মিং তাদের কথাতে একদমই বিশ্বাস করে না, আর এনিকে অনেক বেশি ইনস্টল করতে লাগে। আর সে তার গার্ডগুলোকে দেখে এনিকে এখান থেকে বের করতে বলে। তখনই হানি ওইখানে একজন ভালো ডায়মন্ড চেককারীকে ডাকে। উনি চেক করে বলে এটা রিয়েল, আর এখন এটার মূল্য 2 মিলিয়নের থেকে ওপরে। এটা শুনে এনি অবাক হয়ে যায় আর ভাবে ওই ছেলেটা আমাকে এত দামি রিং কেন পরিয়েছে। তখন ওইখানে সবাই জিজ্ঞাসা করতে লাগে যে তোমার লাভার হয়তো অনেক বেশি বড়লোক, এই জন্যই তোমাকে এত দামি রিং দিয়েছে। এনি বলে এমন কিছুই না। তখন সবাই বলতে লাগে তাহলে এত দামি রিং তোমাকে কে দিয়েছে? মিং বলে তাহলে নিশ্চয়ই তুমি এই রিংটা কোথায় থেকে চুরি করেছ। এনি বলে আগেই তুমি আমার উপরে দোষ দিয়েছ, আর এখন আরেকটা দোষ দিতে চাইছ। এটা শুনে তার বাবা তাকে থাপ্পড় মারে আর বলে তুমি বেশি কথা বলতে লেগেছ, এখন বলো এই রিংটা তুমি কোথা থেকে পেয়েছ? এনি বলে আমিও তো আপনার মেয়ে, আপনি আমাকে কেন বিশ্বাস করেন না, আর মিংকে এত বেশি বিশ্বাস কেন করেন? তখনই তার কাছে জিং মেসেজ করে বলে বাইরে আমি তোমার জন্য ওয়েট করছি। এনি বলে আপনার যদি মনে হয় আমি চোর তাহলে প্রমাণ খুঁজে আমাকে পুলিশে দিয়ে দেন। এটা বলেই সে ওইখান থেকে চলে যেতে লাগে। তখন হানিও তার পিছনে যায় আর বলে আমি জানি এটা কোনো ইম্পর্টেন্ট পার্সন তোমাকে দিয়েছে, তাই তোমাকে এটা কাউকেই দেওয়ার দরকার নেই, তুমি এটাকে তোমার কাছে রাখো। তখনই সবাই বাইরে আসে আর জিনের গাড়িতে দেখে বলে এমন গাড়ি তো বড় লোকদেরই থাক। এনি বলে আমি ভাবিনি যে ট্যাক্সি ড্রাইভার এত দামি গাড়ি নিয়ে আসবে। এটা বলেই সে ওই গাড়ির মধ্যে গিয়ে বসে পড়ে। জিং তাকে নিয়ে ওইখান থেকে চলে যায় আর মিং এসব কিছু থেকে সন্দেহ করতে লাগে। জিং যখন এনিকে তার বাসায় নেয়, এনি এত বড় বাড়ি দেখে বলে এই বাড়িটা আপনার? জিং বলে হ্যাঁ এটা আমার। তোমার কি ভয় হচ্ছে যে আমি তোমার সঙ্গে কিছু করব? এনি বলে ফালতু কথা বলা বন্ধ করুন। এটা বলেই সে গাড়ি থেকে বের হয়ে যায়। জিং যখন ওই রিংটাকে দেখতে চায় তখনই এনি তার হাত থেকে ওই রিংটা নিয়ে নেয়। এনি বলে আপনি অনেক জেদি, আপনার ফিয়ন্সে থাকা সত্ত্বেও আপনি আমার পিছনে পড়ে গেছেন। তখন জিং ভাবে আমি দাদার বলাতে ওই মিংকে বিয়ে কেন করছে, আমি তো একদমই তাকে পছন্দ করি না। বাসায় যাওয়ার পরে এনি বলে মিস্টার জিন আপনি কি আমাকে বলবেন যে আমি আপনার জন্য কি করতে পারি? জিং লাইট জ্বালায়, ওইখানে অনেকগুলো উল ছিল। এগুলোকে দেখে এনি খুশি হয়ে যায় আর বলে আমার এমন কেন মনে হচ্ছে যে আপনি আমার থেকে সোয়েটার বানানো শিখতে চান? জিং বলে ফালতু কথা বলা বন্ধ করো, আর আমি কেন সোয়েটার বানানো শিখতে যাব? আমি তো শুধু এতটুকু চাই যে তুমি তোমার হাত দিয়ে এমন সোয়েটার আমার দাদা আর দাদির জন্য বানিয়ে দাও, আর আমি একটা সোয়েটারের জন্য তোমাকে 10,000 টাকা দিব। এটা শুনে এনে খুশি হয়ে যায় আর অনেকগুলো উল নিতে লাগে আর ভাবে আমি অনেক তাড়াতাড়ি আপনার দেনা শোধ করে দিব। এটা ভেবেই সে ওইখান থেকে অনেকগুলো উল নিয়ে যেতে লাগে। জিন তাকে ধরে বলে তুমি কোথায় যাচ্ছ? আমি এই সোয়েটারগুলো আমার দাদা আর দাদির জন্য বানাচ্ছি, তাই আমি চাই তুমি আমার সামনে বসেই সোয়েটার বানাও। এনি বলে আপনি কেমন মানুষ যে আমাকে আমার বাসার মধ্যে যেতে দিচ্ছেন না? জিং বলে এত তাড়া নেই, তুমি প্রতিদিন এসে আমার সামনে বসে এই সোয়েটারটাকে বানাতে পারো। এনি কি জানতো নাকি যে জিন তাকে পছন্দ করতে লেগেছে আর সে সবসময় তাকে দেখতে চাচ্ছিল। এনিও তার কথা শুনে ওইখানে বসেই সোয়েটার বানাতে লাগে। তখন জিনের মাথার মধ্যে একটা আইডিয়া আসে আর সে এনিকে বলে আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে, তুমি কি আমার মাথাটা একটু টিপে দিতে পারবে? এনি ভাবে আমাকে আর কি কি না করতে হবে ওনার টাকা পরিশোধ করার জন্য। এটা ভেবে সে জিনের মাথা টিপে দিতে যায়। অন্যদিকে মিং এর সন্দেহ হয়ে যায়, তাই সে জিনের বাসার বাইরে এসে তার গাড়িটাকে চেক করতে লাগে আর বলে এমন গাড়ি তো এনিকে পিক করার জন্য এসেছিল, এটা জিন নয় তো। আর সে জিনের বাসার কাছে আসে। এনি তাকে দেখে অবাক হয়ে যায়। জিং মিংকে দেখে এনির হাত ধরে তাকে গ্লাসের কাছে নিয়ে যায় আর বলে আমরা ভিতর থেকে বাইরে দেখতে পারবো, কিন্তু সে বাইরে থেকে
আমাদেরকে দেখতে পারবে না। এনি বলে আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। তখনই সে জিনের পায়ের সাথে লেগে পড়ে যেতে লাগে। তখন জিন তাকে ধরে ফেলে আর অ্যাক্সিডেন্টলি তাদের কিস হয়ে যায়। এনি তাড়াতাড়ি করে জিনকে তার থেকে দূর করে। এনি তাকে কিছু বলতো, জিন বলে আমাকে মিংকে ভিতরে নিয়ে আসা উচিত। এনি বলে প্লিজ আপনি এমনটা করবেন না, আমি আপনার সামনে হাত জোর করছি। আপনি যদি তাকে ভিতরে নিয়ে আসেন তাহলে সে আমাকে মেরেই ফেলবে। আপনি যদি চান আমি আপনাকে ফ্রিতে সোয়েটার তৈরি করে দিব। জিন বলে ঠিক আছে, তোমাকে প্রমিস করতে হবে যে আজকের পর থেকে তুমি কারোর জন্যই সোয়েটার তৈরি করবে না। এনি বলে আমি আপনাকে প্রমিস করছি। তখন জিন মিংকে মেসেজ করে যে আমি এখন ফ্রি না, তুমি তোমার বাসায় যাও, কালকে আমি তোমাকে আমার দাদার সাথে দেখা করিয়ে দিব। মেসেজটা দেখে মিং অনেক বেশি খুশি হয়ে যায় আর ওইখান থেকে চলে যায়। জিং বলে তুমি দুইটা সোয়েটারই তাড়াতাড়ি তৈরি করে নিজের হাতেই দাদা দাদিকে দিবে। এনি বলে ঠিক আছে। পরের দিন আমরা জিনের দাদাকে দেখি যে হুইল চেয়ারে ছিল। দাদি বলে আপনাকে চিন্তা করার দরকার নেই, আমরা জানি যে আপনি কথা বলতে পারেন না, আমরা অনেক তাড়াতাড়ি আপনার চিকিৎসা করাবো যাতে আপনি কথা বলতে পারেন। তখনই এনি ওই সোয়েটার গুলোকে নিয়ে ওইখানে এসে দাদিকে দিয়ে দেয়। দাদা তাকে দেখে চিনে যায় যে এইটাই তো আমার নাতির বউ। দাদা কথা বলতে পারতো না, তাই সে তাকে কিছুই বলতে পারে না, আর ওনার কথাগুলোকে তো কেউই বুঝতে পারছিল না। দাদি বলে তুমি এত ভালোভাবে সোয়েটার কিভাবে তৈরি করতে পারো? এনি বলে আমার 3জন বাচ্চা আর তাদের জন্য সোয়েটার তৈরি করতে করতে আমি পেরে গেছি। এটা শুনে দাদা খুশি হয়ে যায় যে আমার 3জন নাতি নাতনি এসে গেছে। তখনই ওইখানে জিং মিং এর সাথে আসে। এটা দেখে দাদি দাদাকে বলে এটা হচ্ছে আপনার নাতির বউ, আর আপনি তো তাকে পছন্দ করেছিলেন, এখন আপনি অনেক বেশি খুশি তো? দাদা ভাবে সবকিছু ভুল হচ্ছে আর সে তো ভুল মেয়ের সাথে আছে। এটা ভেবেই দাদা অনেক বেশি প্যানিক করতে লাগে। দাদি দাদাকে তাড়াতাড়ি করে ভিতরে নিয়ে যায়। এই নিয়ে ওইখান থেকে যেতে লাগে। জিন তাকে ধরে বলে তুমি আমাদের সাথে খাবার খেয়ে যেও। এসব কিছু দেখে মিং অনেক বেশি রেগে যায় আর জিনের যাওয়ার পরে এনিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করতে এসেছো? এনি বলে তুমি তো দেখতেই পেয়েছো যে আমি এখানে সোয়েটার দিতে এসেছি, আর তুমি কি দেখতে পারছো না মিং আমাকে লাঞ্চ করে যেতে বলেছে? মিং বলে তোমাকে লজ্জা পাওয়া উচিত, কারণ তোমার 3জন বাচ্চা আছে আর তুমি জিনকে ফাঁসাচ্ছ। তোমার কি মনে হয় তোমার মতো মেয়ে এই বাড়ির বউ হতে পারবে? এটা বলেই সে তাকে মারতে যায়। তখন এনি বলে আমি যদি সবাইকে বলে দেই আমি আমাদের ফ্যামিলির রিয়েল ডটার আর তুমি আমার বাবার মিস্ট্রেসের মেয়ে, তাহলে কি সবাই তোমাকে পছন্দ করবে আর তোমাকে অ্যাকসেপ্ট করবে? ভিতরে গিয়ে জিন গ্র্যান্ডফাদারকে জিজ্ঞাসা করে আপনি ঠিক আছেন তো? কিন্তু দাদা তো একদমই ঠিক ছিল না, উনি অনেক বেশি চিন্তিত ছিল। দাদি বলে দাদা চাই যে তুমি তাড়াতাড়ি করে ওনাকে গ্র্যান্ড চাইল্ড দিয়ে দাও। জিং বলে আমি মিংকে বিয়ে করতে পারবো কিন্তু গ্র্যান্ড চাইল্ড পসিবল না। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর বাইরে এসে মিংকে বলে তুমি এখন এখান থেকে যেতে পারো। মিং বলে আমি ভিতরে গিয়ে দাদার সাথে দেখা করতে চাই। জিং বলে এখন দাদার মুড একদমই ঠিক না, তাই তুমি অন্যদিন দেখা করে নিও। মিং বলে তাহলে এনির কি হবে? জিন বলে আমার এনির সাথে ইম্পর্টেন্ট কাজ আছে। এটা শুনে মিং এনিকে কথা শুনিয়ে ওইখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে জিং এনিকে বলে আমি চাই তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হও আর 24 ঘন্টা আমার সাথে থাকো, এর জন্য আমি তোমাকে 1 লাখ কিউয়ান দিব। এনি এটা শুনে খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ আমি এই জবটা করব আর আমি আপনার অনেক ভালোভাবেই খেয়াল রাখবো। জিং বলে ঠিক আছে, কালকে তুমি আমার সাথে একটা বিজনেস ট্রিপে যাবে, আমিও দেখতে চাই যে তুমি এই জবটাকে কত ভালোভাবে করো। এনি বলে ঠিক আছে আমি তৈরি আছি। পরের দিন জিং এনিকে কল করে তার বাসায় আসতে বলে। এনি বলে আজকে তো ছুটির দিন। জিং বলে আমার তোমার উপরে এত বেশি ঋণ আছে যে তোমাকে সবসময় কাজ করতে হবে, তাই তুমি আমার বাসার মধ্যে এসে আমার জন্য খাবার তৈরি করে দাও। এনি বলে আমাকে ক্ষমা করে দিয়েন, আজকে আমাকে ক্লাসমেটদের সাথে একটা পার্টিতে যেতে হবে। জিং বলে তুমি তো কোনোদিনও কলেজে যাওনি। এনি বলে হ্যাঁ আমি কলেজে যাইনি, কিন্তু এটা তো হাই স্কুলের পার্টি, আমি এতটুকু তো শিক্ষিত আছি। এটা বলেই সে কলটাকে রেখে দেয় আর বলে সে তো আমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। আর সে তার বাচ্চাদেরকে বলে তোমরা একে অপরের খেয়াল রাখবে, আমি অনেক তাড়াতাড়ি পার্টিটাকে শেষ করে তারপরে সে তার ফ্রেন্ডের বলা লোকেশনে চলে যায়। ওইখানে গিয়ে তার ওল্ড ফ্রেন্ড গুলোর সাথে দেখা হয়। একজন ছিল লিটিন, সে একটা কোম্পানির সিও আর সেই এনিকে এইখানে ইনভাইট করেছিল কারণ সে স্কুলের সময় থেকে এনিকে পছন্দ করত। তখনই ওইখানে মিং আসে আর সেও তাদের সাথেই পড়ালেখা করত। আর সে ওইখানে এসেও বড় বড় কথা বলতে লাগে যে আমি কিছুদিন পরে লু ফ্যামিলির বউ হয়ে যাব। এটা শুনে এনি একটু বিরক্ত ফিল করে আর ওইখান থেকে চলে যায়।
তারপরে সুইমিং পুলের কাছে এনি তার ফ্রেন্ডের সাথে বসেছিল। ফ্রেন্ড তাকে বলে এখন তো তুমি মিস্টার জিনের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছো, উনি কেমন টাইপের পার্সন, উনি কি অনেক বেশি রাগী? এনি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, উনি অনেক বেশি রাগী আর খারাপ লোক। এনি বলে ওনার যতটুকুই পাওনা হয়ে থাকুক আজকে আমি আমার মনের কথাগুলোকে বলবো। এটা ভেবেই সে জিনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। অন্যদিকে জিনের হাঁচি আসে। কিম বলে নিশ্চয়ই আপনাকে নিয়ে কেউ খারাপ কথা বলছে, এই জন্যই আপনার হাঁচি আসছে। জিন বলে আমাকে নিয়ে খারাপ কথা কে বলতে পারে? কিম বলে আপনি তো অনেক হ্যান্ডসাম আর ভালো, জানি না কোন মূর্খ আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। জিন বলে আমার কিম তো অনেক ভালো মেয়ে, আমি এখনই তোমার মাকে এইখানে ডাকছি। এটা বলেই সে অ্যানিকে মেসেজ করে। অন্যদিকে মিং এনিকে বলে, এনি বলে আমার মনে হচ্ছে যে তোমার মাথায় ময়লা, এই জন্য তোমার মুখ থেকেও খারাপ খারাপ কথা বের হচ্ছে। এটা বলেই সে সুইমিং পুলে চলে যায়। মিং এর ফ্রেন্ড বলে তার 3জন বাচ্চা আছে, কিন্তু তার ফিগার আজকেও অনেক বেশি সুন্দর। মিং বলে উপর দিয়ে ঠিক থাকবে, ভিতর দিয়ে গিয়ে দেখো তার সবকিছুই খারাপ হয়ে গেছে। আর এই লিকে দেখো এখনো সে তার জন্য পাগল। ফ্রেন্ড বলে তুমিও তো লিয়ের পিছনে পড়েছিলে, কিন্তু সে কোনোদিনও তোমাকে পাত্তা দেয়নি। এটা শুনে মিং রেগে যায় আর সে লিনের কাছে গিয়ে বলে তুমি সবসময় এনিকে পছন্দ করতে, এখন তো সে 3জন বাচ্চার মা আর তাদের বাবা একজন আগলি পার্সন। তুমি কি তার থেকে তার বাচ্চার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করবে না, নাকি তোমার সেকেন্ড হ্যান্ডই চলে? এটা শুনে লি রেগে যায় আর মিংকে সুইমিং পুলে টেনে নেয় আর বলে তোমার ময়লা মুখ পরিষ্কার করো, তোমার মুখ অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এনিকে বলে আমি সত্যিই তোমাকে পছন্দ করি, আমার কোনো সমস্যা নেই যে তোমার 3জন বাচ্চা আছে, আমি তাদেরকে আমার বাচ্চার মতোই রাখবো। এটা শুনে মিং অনেক বেশি রেগে যায় আর বলে তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি জিঙ্গের হবু স্ত্রী। লি বলে সে যদি তোমাকে এত বেশি ভালোবাসে তাহলে সে তোমার সাথে কেন আসেনি? মিং ভাবে কথাটা তো সত্যি, আর আমি যদি তাকে ডাকি তাহলে সে কোনোদিনও এইখানে আসবে না। তখন সে কথাটাকে ঘুরানোর জন্য এনির বাচ্চার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। তখন এনিও কম যায় না আর বলে দেয় আমার বাচ্চার বাবা মিস্টার সিং। এটা শুনে মিং রেগে যায় আর এনিকে মারতে যায়। লি তার হাতটাকে ধরে তাকে এনির থেকে দূর করে। তখনই এখানে জিং আসে আর বলে তোমার বাচ্চারা অনেক বেশি চিন্তিত আর তুমি এখানে মজা করছো, তোমার মনে হয় না তোমাকে তাদেরকে ওইখানে গিয়ে দেখা উচিত? তাকে ওইখানে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর কথা বলা বলি করতে লাগে যে সত্যি কি এনির বাচ্চার বাবা মিস্টার জিং? এনি ভাবে সবকিছু শেষ হয়ে গেছে আর উনি হয়তো ওই কথাটা শুনে ফেলেছে, আর আমি তো মিংকে জড়ানোর জন্য এমনটা বলেছিলাম। মিং জিংকে হাত দেয়, কিন্তু জিং তো এনিকে হাত দিয়ে ওঠায় আর মিংকে অনেক খারাপ ভাবে ইগনোর করে ওইখান থেকে চলে যায়। এটা দেখে মিংও ভাবতে লাগে যে তাদের দুজনের মাঝখানে কি চলছে, আর মিংকে নিয়ে সবাই হাসাহাসি করতে লাগে। অন্যদিকে এনি চিন্তিত হয়ে তার বাচ্চাদের কাছে যায় আর দেখতে পারে যে বাচ্চারা অনেক বেশি মজা করছে। আর জিংকে জিজ্ঞাসা করে আপনি আমাকে মিথ্যে কথা কেন বলেছেন? জিং বলে আমি তোমাকে বলছি, আর সে তাকে রুমে নিয়ে যায় আর তার কাছাকাছি যেতে লাগে। এনি বলে আপনি কি করছেন, আর আপনি আমার থেকে প্রতিশোধ নিতে চান না তো যে আমি আপনাকে আমার বাচ্চার বাবা বলেছি? জিং বলে তুমি যে সুইমিং ড্রেসটা পরে আছো এটা ছিঁড়া, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। এনিও তার ছিঁড়া ড্রেসটাকে দেখে আর বলে এটা তো অনেক বেশি লজ্জাজনক। তখন জিন তার জন্য আরেকটা কাপড় নিয়ে আসে আর তাকে এটা পরতে বলে। তারপরে সবাই একসঙ্গে হয়ে অনেক বেশি মজা করতে লাগে। মিং জিং এর বাসার বাইরে এসে চিৎকার করতে লাগে। অ্যাসিস্ট্যান্ট তাকে ভিতরে যেতে দেয় না, এটাতে মিং অনেক বেশি রেগে যায়। মিং বলে সে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর আমরা 6 বছর আগে তাকে একটা ছেলের সাথে দেখেছি, আর যেটাই ছিল এই বাচ্চাদের বাবা। অন্যদিকে জিন এনি আর তার বাচ্চাদের সাথে অনেক বেশি মজা করে, আর তাদের সাথে কাটানোর সময় তার কাছে অনেক বেশি ভালো লাগে। জিনের সাথে ভালো সময় কাটানোর পরে এনি আর তার বাচ্চারা বাসায় চলে যায়। তাদের যাওয়ার পরে জিন অনেক বেশি স্যাড হয়ে গেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আমি আজ পর্যন্ত আপনাকে কোনো মেয়ের ব্যাপারে এত বেশি ভাবতে দেখিনি, আর ওনার বাচ্চারাও আপনার সাথে কত বেশি অ্যাটাচ হয়ে গেছে। আমার এমন কেন মনে হচ্ছে যে আপনি মিস এনিকে পছন্দ করতে লেগেছেন। পরের দিন দাদি এনিকে কল করে তার বাচ্চাদের সাথে তাদের বাসায় আসতে বলে। এটাতে এনি রাজি হয়ে যায় আর তার বাচ্চাদেরকে ভালোভাবে তৈরি করে জিনের বাসায় যায়। দাদি যখন বাচ্চাদেরকে দেখে তখন উনি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ জিন যখন ছোট ছিল তাকেও তাদের মতোই লাগতো। আর উনি তাদেরকে ভিতরে নিয়ে যায়। দাদাও বাচ্চাদেরকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কিছু না বলতে পেরে অনেক বেশি প্যানিক হতে লাগে। তাই দাদাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। দাদি তো অনেক বেশি কনফিউজ ছিল যে এই বাচ্চাদের চেহারা জিনের সাথে এত বেশি মিল কিভাবে। এর জন্য উনি জিনকে তাড়াতাড়ি কল করে বাসায় আসতে বলে। জিন যখনই বাসায় আসে কিম তাড়াতাড়ি করে তার কাছে যায়। জিন তাকে কোলে উঠিয়ে নেয়। কিম বলে আঙ্কেল আপনার বাসাটা তো রাজপ্রাসাদের মতো। জিন বলে তোমার যদি এই বাড়িটা পছন্দ হয় তাহলে তুমি
আমাদের সাথে থাকতে পারো। কিম বলে তাহলে মা আর ভাইয়েরা কোথায় থাকবে? জিং বলে তারাও আমাদের সাথে থাকবে। এটা শুনে কিম খুশি হয়ে যায়। জিন তার দাদার কাছে গিয়ে বলে আমরা সবাই চেষ্টা করছি, চিকিৎসার পরে আপনি কথা বলতে পারবেন। দাদা ভাবে মূর্খ ছেলে, তোমার বাচ্চা আর ওয়াইফ তোমার সামনে আছে, তবুও তুমি তাদেরকে চিনতে পারছো না। তোমাকে তাড়াতাড়ি করে তাদেরকে নাম দিতে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। জিন বলে আপনি আমাকে এত বেশি রেগে কেন দেখছেন? আর আমি তো কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আমি মিং এর সাথে বেবি প্ল্যান করতে পারবো না। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর এনিকে তার সাথে তার রুমে যেতে বলে। এনিও তার পিছনে যায়। জিন তার কাপড় খুলতে লাগে। এনি বলে আপনি আপনার কাপড় কেন খুলছেন? আর আপনি আমার কাছে আসলে আমি আপনাকে ছাড়বো না। জিন বলে তোমার কি মনে হয় যে আমি তোমার সাথে কি করব? এটা বলেই সে মেডিসিন নেয় আর বলে সুইমিং পুলে যাওয়ার কারণে আমার র্যাশেস হয়ে গেছে, তুমি আমাকে এটা লাগাতে সাহায্য করো। এনি বলে আপনার যদি এতই সমস্যা হয় তাহলে আপনার সুইমিং পুলে যাওয়ার কি দরকার ছিল? এটা বলে এনি মেডিসিন লাগাতে লাগে। জিং বলে মেডিসিন লাগাতে লাগাতে তুমি আমার সুন্দর বডির মধ্যে ফ্ল্যাট হয়ে যেও না। এনি বলে আপনাকে চিন্তা করার দরকার নেই, আর আমার কোনো ম্যানের প্রতি ইন্টারেস্ট নেই। জিন তার কাছে গিয়ে বলে তুমি কোনো ইন্টারেস্ট ছাড়া 3 জন বাচ্চাকে কিভাবেই বা জন্ম দিলে? আর আমিও জানতে চাই যে তোমার হাজবেন্ড কে? এটা বলেই সে তাকে কিস করতে চায়। তখনই তার কাছে একটা ইম্পর্টেন্ট কল আসে। এই ব্যাপারটার সুযোগ নিয়ে এনি ওইখান থেকে চলে যায়। জিন যখন বাইরে আসে দাদি বলে এনি হঠাৎ করে তার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। আর আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, তুমি কি কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছিলে? এটা শুনে জিন অবাক হয়ে যায় আর তার ওই রাতের কথা মনে পড়ে। জিন বলে আপনি এসব কি বলছেন? আর আমি এমন কিছুই করিনি। দাদি বলে এনির বাচ্চাদের চেহারা তোমার চেহারার সাথে কেন মিলে যাচ্ছে? তুমি কি ওই বাচ্চাদের বাবা? এটা শুনে দাদা আরো বেশি প্যানিক করতে লাগে, কারণ সত্যি তো এগুলো জিনেরই বাচ্চা ছিল। জিং ওনাকে দেখে ভাবে উনি তো মিংকে পছন্দ করে, আর উনি তো স্বপ্নেও ভাবে না যে আমি একটা মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছি। আর বলে আমি কারোর সাথেই নাইট স্পেন্ড করিনি। এত বড় মিথ্যে শুনে আর সত্যিটা না বলতে পেরে দাদার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য দাদাকে তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিট করানো হয়। ডক্টর বলে ওনার অবস্থা একদমই ঠিক নেই। আর এমন কিছু কি আছে যেটা করলে উনি অনেক বেশি খুশি হবে? দাদি বলে হ্যাঁ, জিং আর মিং এর বিয়ে পরের সপ্তাহে হবে, এটাই উনি চেতেন। কিন্তু দাদা তো এটা কোনোদিনও চেতেন না। জিং তো এনিকে পছন্দ করতে লেগেছিল, কিন্তু সে দাদার অবস্থা দেখে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে কিম ওই রিংটাকে নিয়ে জিং এর কাছে যাওয়ার কথা ভাবে। তারা মনে করছিল যে সেই তার বাবা, এজন্য তারা জিং এর অফিসে যায়, কিন্তু কেউই তাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন দেয় না। এজন্য কিম জিনকে মেসেজ করে, কিন্তু জিন তো ভিতরে এমপ্লয়ীদের সাথে অনেক বেশি রাগ করছিল, তাই সে মেসেজটা দেখতে পারে না। বাচ্চারা জিনের আসার ওয়েট করছিল। জিনও তার মেসেজ দেখে তাড়াতাড়ি করে লিফট দিয়ে নিচে যেতে লাগে। তখন বাচ্চারা নিউজে দেখতে পায় যে মিং জিংকে বিয়ে করতে যাচ্ছে। এটা দেখে তারা কষ্ট পায় আর বলে এখন আমাদের ওনার সাথে দেখা করেই বা কি হবে, এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে। আর তারা ওইখান থেকে চলে যায় আর তারা জিনের নাম্বারটাকেও ব্লক করে দেয়। জিন যখন নিচে আসে তখন সে বাচ্চাদেরকে দেখতে পায় না আর কলও দিতে পারে না। অন্যদিকে বাচ্চারা বাসায় গিয়ে বলে এখন থেকে আমরা আর মিস্টার জিনের সাথে দেখা করব না। তখন এখানে জিন আসে আর দরজা নক করতে লাগে। কিম বলে আমার মনে হয়েছিল যে উনি আমার বাবা হবে, কিন্তু উনি তো মিংকে বিয়ে করতে যাচ্ছে। বাচ্চাদেরকে এত বেশি কষ্ট দেখে এ নিয়েও কষ্ট পায় আর সে জিনকে কল করে বলে বাচ্চারা আপনার সাথে দেখা করতে চায় না, আর আমি 1 সপ্তাহ অফিস যেতে পারবো না, আর আপনার বিয়ের জন্য আগে থেকেই শুভেচ্ছা। এসব কিছু দেখে তো জিং বুঝতে পারছিল না যে কি হয়েছে, আর সে তার ফ্রেন্ডের সাথে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে লাগে আর ফ্রেন্ডকে বলে আমি যখন মিংকে দেখি তখন আমার অনেক বেশি ঘৃণা হয়, কিন্তু আমি আমার দাদার জন্য তাকে বিয়ে করতে রাজি হয়েছি। পরের সিনে তাদের দুজনের বিয়ের দিন এসে পড়ে, কিন্তু জিং তার রুম থেকে বের হচ্ছিল না। অ্যাসিস্ট্যান্ট এনিকে কল করে তাদের বাসায় আসতে বলে, কিন্তু এনি তাকে বারণ করে দেয় আর বলে আমি আমার রিজাইন আগেই দিয়ে দিয়েছি। এটা বলেই সে কলটাকে রেখে দেয়। কিম তার মাকে গিয়ে বলে আপনি কি আঙ্কেলের বিয়েতে কষ্ট পাচ্ছেন, আর আপনি আঙ্কেলকে পছন্দ করতেন? এসব কিছু শুনে এনির জিনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে আর ভাবে উনি ভালো মানুষ, কিন্তু এখন ওনার বিয়ে মিং এর সাথে হচ্ছে, এজন্য আমাকে ওনার থেকে দূরে থাকা উচিত। আর সে তার বাচ্চাদেরকে বলে আমি জিংকে একদমই পছন্দ করি না। জিং বাইরে আসে আর তার দাদার কাছে যায়।
আর বলে আমি মিংকে বিয়ে করতে যাচ্ছি, তাই আপনি তাড়াতাড়ি করে জেগে যান। এটা শুনে দাদার হার্টবিট ফাস্ট হতে লাগে। দাদি বলে দাদার হয়তো অনেক তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। তখন জিন ওইখান থেকে চলে যায় আর দাদারও জ্ঞান ফিরে আসে আর বলে তাড়াতাড়ি করে আমাকে তাদের বিয়ের মধ্যে নিয়ে যাও। অন্যদিকে আমরা বিয়ের সিন দেখতে পাই। ফাদার জিনকে বিয়ের কথাগুলোকে রিপিট করতে বলে, কিন্তু তার মাথার মধ্যে তো এ নিয়ে ছিল, তাই সে মিংকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি এই বিয়েটা করতে পারবো না। মিং বলে আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। জিংও তার হাত ছাড়িয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই ওইখানে দাদাও আসে আর বলে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাও। এটা শুনে জিং অনেক বেশি খুশি হয়ে যায় আর এনির কাছে আসে। এনি তো তাকে দেখে অবাক হয়ে যায়। জিং বলে আমি তোমাকে পছন্দ করতে লেগেছি আর তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যায়। এনি বলে আপনার মনে হয় যে এই বাচ্চাদের বাবা মারা গেছে, কিন্তু উনি এখনো জীবিত আছে আর আমি ওনাকে খুঁজছি। তখনই জিং এনির হাতের ওই রিংটাকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে এই রিংটা কি তোমার? এনি বলে হ্যাঁ, 6 বছর আগে এই বাচ্চাদের বাবা আমাকে এই রিংটাকে পরিয়েছিল। এটা শুনে জিং তাকে জড়িয়ে ধরে আর বলে আমি ওই পার্সন, আমি 6 বছর আগে তোমাকে এই রিংটাকে পরিয়েছিলাম আর 6 বছর যাবত আমি তোমাকে খুঁজছি। এটা শুনে এনি খুশি হয়ে যায় আর ফাইনালি তারা দুজন একসাথে হয়ে যায় আর জিন তাকে কিস করে। এখানেই আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।